আজকের গল্প অশরীরীর ডাক। লেখক চঞ্চল কুমার ঘোষ, গল্প পাঠে সঞ্জয় ঘোষ, এডিটিং ও স্পেশাল এফেক্টে আমি অভয়। শুরু করা যাক আজকের গল্প। জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটছিল সৌমেন। আগের দিন রাজা ভাত খাওয়া জঙ্গলের লাগোয়া ফরেস্ট বাংলোয় উঠেছে। বাংলোর খুব কাছে স্টেশন, কিছু বাড়িঘর, দোকান, সেগুলো পেরিয়ে জঙ্গল শুরু হয়েছে। আগে খুব ঘন জঙ্গল ছিল, দিনের বেলাতেও জন্তু জানোয়ার চোখে পড়ত। এখন অর্ধেক হয়ে গেছে গাছপালা। বাংলোর কেয়ারটেকার বলছিল, জঙ্গলের রাস্তা দিয়ে সোজা গেলে একটা মন্দির দেখতে পাবেন। জায়গাটা খুব সুন্দর, গেলে ভালো লাগবে। সকালের জলখাবার খেয়ে বেরিয়ে পড়েছিল সৌমেন। পায়ে চলা রাস্তা, দু একটা পাখির ডাক ছাড়া চারিদিক নিস্তব্ধ। কলকাতার ছেলে সৌমেন, বাস রাস্তার ধারেই বাড়ি, জন্ম থেকেই লোকজনের ভিড়ে মানুষ, সব সময় শব্দ আর চিৎকার চেঁচামেচি। এখানকার নির্জনে এসে ভালোই লাগছিল। কিছু দূর গিয়ে চোখে পড়ল পুরনো আমলের একটা মন্দির, বেশ বড়, ইটের দেওয়াল, মাথার উপর চূড়া, দেওয়ালে গাছ ভরে গেছে, বোঝা যায় সারানো হয়নি বহুদিন। মন্দির ঘিরে চওড়া চাতাল, বেশিরভাগই ভেঙে গিয়েছে। আশ্চর্য লাগে সৌমেনের, এই জঙ্গলের মধ্যে কে এত বড় মন্দির তৈরি করল? মন্দির পেরিয়ে অনেকখানি খালি জমি, ঘাসে ঘন সবুজ হয়ে আছে। নিচের দিকে একটা পাহাড়ি নদী আপন মনে বয়ে চলেছে, চোখ জুড়িয়ে যায়। কি সুন্দর, নিজের মনেই বলে ওঠে সৌমেন। ঠিক বলেছিস, জায়গাটা খুব সুন্দর। আচমকা পিছনে কারুর গলার আওয়াজ পেয়ে মুখ ফেরালো সৌমেন। তারপরে দুহাত তুলে চিৎকার করে ওঠে, আরে বিকাশ, তুই! সৌমেনেরই বয়সী রোগা চেহারার বিকাশ, মুখটা গম্ভীর, থমথমে। আস্তে আস্তে বলল, আমি এখানকার ফরেস্ট অফিসার। তাড়াতাড়ি সৌমেন বলে ওঠে, কলেজ থেকে বেরিয়ে তোর তো আর কোনো খবর পাইনি। বিকাশ কিছুক্ষণ চেয়ে থাকে সৌমেনের দিকে, তারপর অদ্ভুত শান্তভাবে বলে, কি করে পাবি বল? হঠাৎ বাবা মারা গেল, মায়ের শরীর খারাপ, দুই বোন স্কুলে পড়ে। আমার মেসো একটা চাকরির ব্যবস্থা করে দিল আসামে এক মারোয়াড়ির অফিসে। সকাল থেকে রাত পর্যন্ত খাটুনি, কাজের ফাঁকে ফাঁকে পড়াশুনো করতাম। ওখান থেকেই সরকারি চাকরির পরীক্ষা দিলাম, তারপর ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি। কতদিন এখানে চাকরি করছিস? 6 মাস। আর কিছু বলতে গিয়েই থেমে গেল বিকাশ। লোকজনের গলার আওয়াজ, বুঝলাম কোনো বেড়াবার দল আসছে। বিকাশ হঠাৎ কেমন ব্যস্ত হয়ে উঠল, চোখে মুখে অদ্ভুত একটা ভয়ের ভাব। আমার দিকে চেয়ে বলল, আমি চাই, পরে কথা হবে। আর দাঁড়ালো না বিকাশ, হনহন করে জঙ্গলের মধ্যেই ঢুকে পড়ল। আর তাকে দেখা গেল না। সৌমেন বুঝে উঠতে পারে না হঠাৎ এভাবে কিছু না বলে চলে গেল কেন বিকাশ। একটু পরেই 7-8 জন ছেলে মেয়ে আসে, বোঝা যায় কোনো কলেজের ছাত্রছাত্রী, একসঙ্গে বেড়াতে এসেছে। চুপ করে দাঁড়িয়ে থাকে সৌমেন, যদি বিকাশ ফিরে আসে। ছেলেমেয়েরা কিছুক্ষণ পর চলে যায়। বিকাশের আর দেখা নেই। আর দাঁড়ালো না সৌমেন,
বেলা বাড়ছে, বাংলোয় ফেরার পথ ধারে। গোটা পথটাই মনের মধ্যে খচখচ করে। এতদিন পর বিকাশের সঙ্গে দেখা, অথচ ভালো করে কোনো কথাই হলো না। কলেজে বিকাশ ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু। যেমন সাহস তেমনি ডান পিঠে, অন্যায় দেখলেই প্রতিবাদ করত। তার জন্যে বেশ কয়েকবার ঝামেলাও হয়েছে। অনেকেই বলতো, সব ব্যাপারে তোর মাথা ঘামাবার কি দরকার? বিকাশ বলতো, আমি অন্যায় সহ্য করতে পারি না। সেই বিকাশ এখন ফরেস্ট অফিসার। বাংলোর সামনে এসে পড়েছিল সৌমেন। রাস্তার উল্টো দিকে বন বিভাগের অফিস। হঠাৎ মনে হলো, আরে ওখানে খোঁজ করলেই তো বিকাশের সন্ধান পাওয়া যেতে পারে। তারপর ও কোথায় থাকে জেনে ওর বাড়ি যাওয়া যাবে। ছোট্ট অফিস, সামনে লম্বা বারান্দা, বারান্দা পেরিয়ে অফিস ঘর। দুজন মাঝবয়সী লোক বসে কাজ করছিল। তাদের একজনের কাছে গিয়ে দাঁড়ালো সৌমেন। মুখ তুলে তাকালেন ভদ্রলোক। বলুন, কি চাই? আমার এক বন্ধু এখানে চাকরি করে, হঠাৎ দেখা, তারপর কোথায় চলে গেল খুঁজে পেলাম না। কি নাম আপনার বন্ধুর? জিজ্ঞাসা করেন ভদ্রলোক। বিকাশ রায়। মুহূর্তে ভদ্রলোক যেন চমকে উঠলেন। অবাক চোখে কিছুক্ষণ সৌমেনের দিকে চেয়ে রইলেন। তারপর পাশের ভদ্রলোকের দিকে মুখ ফেরালেন। সৌমেন লক্ষ্য করছিল দুজনেরই মুখের ভাব কেমন পাল্টে গিয়েছে। পাশের ভদ্রলোক আমতা আমতা করে বললেন, কি নাম বললেন? বিকাশ রায়। 30-এর কাছে বয়স। আগে ভালো স্বাস্থ্য ছিল, এবার দেখলাম রোগা হয়ে গিয়েছে। খাকি পোশাক পরা। হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেলেন ভদ্রলোক। তারপর মাথা নাড়লেন। না না, ওই নামে এখানে কেউ নেই। গোটা জঙ্গল প্রায় 200 বর্গ কিলোমিটার, 20টা ইউনিট আছে। অন্য কোথাও থাকতে পারেন, আমরা সবাইকে চিনি না। সৌমেনের মনে হলো মানুষগুলো তার কাছে কিছু গোপন করতে চাইছে। আস্তে আস্তে অফিস ঘর থেকে বেরিয়ে আসে। বাংলোয় ফিরে খাওয়া দাওয়া করে দুপুরে শুয়েছিল। মনটা কিছুতেই স্বস্তি পাচ্ছিল না। বিছানা ছেড়ে উঠে পড়ল। না, মন্দিরের কাছে গিয়ে আরেকবার খোঁজ করতে হবে। যদি আশেপাশে কোথাও বিকাশ থাকে। বেলা পড়ে এসেছে। গাছের ছায়ায় চারিদিক জুড়ে অন্ধকার ভাব। নিজের পায়ের চলার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। পায়ে চলা রাস্তা এসে শেষ হয়েছে মন্দিরের সামনে। এতক্ষণ সব ঠিক লাগছিল। হঠাৎ সৌমেনের মনে হলো চারপাশের বাতাসটা কেমন ভারী হয়ে গিয়েছে। বুকের মধ্যে চাপ লাগছে। চৈত্রের বিকেলেও শীত করছে। চাতাল পেরিয়ে মন্দিরের দরজার সামনে উঠে এলো। বন্ধ দরজা। এক পলক চারদিক তাকালো সৌমেন। কেউ কোথাও নেই। ভিতর থেকে মনে হলো আশেপাশে যেন কোথাও বিকাশ আছে। গলা ছেড়ে ডাক দিল, বিকাশ, বিকাশ। নিজের কাছেই কেমন অবাক লাগছিল সৌমেনের। এই জঙ্গলের মধ্যে এতক্ষণ কি বিকাশ ওর জন্য অপেক্ষা করবে? তাহলে কেন এখানে এলো? কোনোটাই যেন নিজের ইচ্ছেই কিছু করছে না। কেউ ওকে দিয়ে করিয়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। আচমকা ঠিক পেছনে হালকা একটা শব্দ ভেসে ওঠে। মুখ ফেরাতেই চমকে উঠল সৌমেন। বেশি হলে 2-3 হাত দূরে দাঁড়িয়ে বিকাশ।
সকালে যেমন দেখেছিল সেই গম্ভীর মুখ, একই পোশাক, মাথার চুলগুলো উস্কো খুস্কো। বিরক্ত মুখে সৌমেন বলে ওঠে, আরে সকালে তুই হঠাৎ করে কোথায় চলে গেলি? আর খুঁজে পেলাম না। অফিসে জিজ্ঞাসা করলাম, কেউ কিছু বলতে পারল না। এখন আবার হঠাৎ করে সামনে এসে দাঁড়ালি, আমি তো কিছুই বলতে পারছি না। কোনো ভাবান্তর হলো না বিকাশের। সহজভাবেই বলল, আমি সকাল থেকে তোর জন্যই অপেক্ষা করছি, জানতাম তুই আসবি। এবার রেগে ওঠে সৌমেন, তুই লোকজন দেখে পালিয়ে গেলি কেন? বিকাশের চোখে মুখে স্পষ্ট আতঙ্ক ফুটে ওঠে। মুখ ফিরিয়ে চারিদিক দেখে নিয়ে বলল, ওরা আমাকে খুঁজে বেড়াচ্ছে, ধরতে পারলে। আর কিছু বলার আগেই কারো গলার আওয়াজ ভেসে আসে, এক পাল ছাগল নিয়ে একটা লোক আর তার বউ আসছে। দুজনের হাতেই লম্বা লাঠি, সব ছাগলের গলায় ঘন্টা বাঁধা, টুং টাং আওয়াজ হচ্ছে। মন্দিরের পাশ দিয়ে তারা চলে গেল। আস্তে আস্তে ছাগলের দলটাকে নিয়ে দুজন জঙ্গলের গাছপালার আড়ালে মিলিয়ে যেতেই সামনের দিকে তাকালো সৌমেন। বিকাশ নেই, এইমাত্র তো এখানে ছিল। জোর গলায় ডাক দিল, বিকাশ, তুই কোথায়? নিস্তব্ধ প্রান্তরে তার ডাক প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। আবার ডাক দেয় সৌমেন, বিকাশ আয়, তোর সঙ্গে কথা আছে। দুবার ডাকতেই মন্দিরের পিছন থেকে বেরিয়ে আসে বিকাশ। সঙ্গে সঙ্গে সৌমেন বলে, কি হলো বলতো? কেউ এলেই তুই লুকিয়ে পড়ছিস, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি খবরের কাগজে আছি, পুলিশের অনেক বড় বড় অফিসারের সঙ্গে আমার চেনা জানা আছে। তোর অসুবিধা হলে আমি তাদের সঙ্গে কথা বলতে পারি। বিকাশের চোখ দুটো চকচক করে ওঠে অল্প কিছুক্ষণের জন্যে। তারপরে আস্তে আস্তে বলে, আমার কথা থাক, তুই বাংলোয় ফিরে যা, সন্ধে হয়ে আসছে, এই জঙ্গলটা ভালো নয়। সঙ্গে সঙ্গে সৌমেন বলে ওঠে, এতদিন পরে তোর সঙ্গে দেখা হলো, তোর কথা কিছু জানা হলো না। তুই আমার সঙ্গে বাংলো অবধি চল, যেতে যেতে তোর কথা শুনবো। একটা গাড়ির আওয়াজ আসে। মোটর সাইকেলে করে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন টহল দিতে বেরিয়েছে। পাশে দাঁড়িয়ে থাকা বিকাশের দিকে তাকালো সৌমেন। হঠাৎ কেমন ব্যস্ত হয়ে ওঠে বিকাশ, প্রায় ফিসফিস করে বলে, আমি আসছি, কাল তোর সঙ্গে কথা বলবো, তুই চলে যা, দেরি করিস না। আর দাঁড়ালো না বিকাশ, সোজা জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। চারদিকে গাছের ছায়া, 10 হাত দূরেও কিছু চোখে পড়ে না। ছায়ার অন্ধকারে মিলিয়ে যায় বিকাশ। মোটরসাইকেলের আওয়াজ শোনা যাচ্ছে, যে কোনো সময় ওরা এসে পড়বে। পাছে কিছু সন্দেহ করে তাড়াতাড়ি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল সৌমেন। একটু পরেই দুজন মোটরসাইকেল নিয়ে মন্দিরের সামনে এসে দাঁড়ালো। খাকি পোশাক, কাঁধে বন্দুক, চোখে কেমন হিংস্রতা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, চারদিকে চোখ বুলিয়ে নিয়ে আবার জঙ্গলের রাস্তা ছাড়ে। আর দেরি করল না সৌমেন, অন্ধকার হয়ে আসছে চারিদিক, আর দেরি হলে পথ ভুল হওয়ার সম্ভাবনা। রাতে ভালো ঘুম হয় না। মাঝে মাঝেই বিকাশের মুখটা চোখের সামনে ভেসে ওঠে। কেন বারবার সামনে আসছে, তারপর লুকিয়ে পড়ছে? সবটাই কেমন যেন রহস্যময়। সকালে চা জল খাবার খেয়ে আবার বেরিয়ে পড়ে। আজ যেভাবে হোক জানতেই হবে কি হয়েছে বিকাশের। কাল সকালে ট্রেন ধরে ফিরে যাবে। ইচ্ছে করেই বাংলোর লোকজনকে কিছু জিজ্ঞাসা করেনি। কে কেমন মানুষ কিছু তো জানা নেই। মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে পড়ল সৌমেন। কোথাও কেউ নেই,
অদ্ভুত থমথমে ভাব। জোরে ডাক দিল সৌমেন, তুই কোথায় বিকাশ? কোনো সাড়া নেই। শনশন বাতাস বয়ে চলে। সৌমেন অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। মনে হলো ফিরে যাবে। বিকাশের যদি কিছু বলার থাকতো নিশ্চয়ই বলতো, এইভাবে লুকোচুরি খেলতো না। কিন্তু এতদিন পর মানুষটার সঙ্গে দেখা হলো, কিছু না জেনেই চলে যাবে? কি করবে বুঝে উঠতে পারে না। আচমকা কেউ যেন একদম কানের পাশে এসে প্রায় ফিসফিস করে বলে, আমি এসেছি সৌমেন। চমকে উঠে মুখ ফেরাতেই অবাক হওয়ার পালা। কখন বিকাশ পিছনে এসে দাঁড়িয়েছে খেয়ালই করেনি। চাপা গলায় বলল, আরে আমি তো তোর কথা শুনবার জন্যই দাঁড়িয়ে আছি। যা বলবার তাড়াতাড়ি বল। কে কখন এসে যাবে, আবার তুই পালিয়ে যাবি। বিকাশের চোখে মুখে অসহায় ভাব ফুটে ওঠে। আমি আর পালাতে চাই না। তুই আমার একটা কাজ করতে পারবি? নিশ্চয়ই পারবো। তুই শুধু বল আমাকে কি করতে হবে। আয় আমার সঙ্গে। কোনো কথা না বলে নিঃশব্দে এগিয়ে যায় দুজন। লম্বা চাতাল পেরিয়ে মন্দিরের দরজার সামনে এসে দাঁড়ালো বিকাশ। তারপর দুহাত বাড়িয়ে দরজায় ঠেলা দেয়। পুরনো দিনের পাল্লা, কতদিন তেল পড়ে না। বিচ্ছিরি একটা শব্দ তুলে দরজাটা খুলে যায়। সঙ্গে সঙ্গে তীব্র পচা গন্ধ দমকা হাওয়ার মতন ছিটকে বেরিয়ে আসে। গা গুলিয়ে ওঠে সৌমেনের। বিকাশের কোনো ভ্রুক্ষেপ নেই। সোজা ঘরের মধ্যে ঢুকে পড়ে। পিছনে মুখ ফিরিয়ে বলে, ভিতরে আয় সৌমেন। পকেট থেকে রুমাল বার করে মুখে চেপে ধরে দরজা পার করে ভিতরে ঢুকে পড়ে সৌমেন। ঘরের মধ্যে আবছা অন্ধকার। ভালো করে কিছু চোখে পড়ে না। মোবাইলের টর্চ জ্বালায়। বেশ বড় একটা ঘর। কোনো জানলা নেই। ঘরের একদিকে উঁচু বেদির ওপর কালী মূর্তি। মাথার কানিকটা ভেঙে গিয়েছে। একটা হাত নেই, রং চটা। কেমন একটা ভয়ঙ্কর ভাব। বুক কেঁপে উঠে সৌমেনের। নিজের অজান্তেই অবশ হয়ে আসে শরীর। কালী মূর্তির পিছনে গিয়ে দাঁড়ালো বিকাশ। হাত ইশারা করে সৌমেনের দিকে। সৌমেনের মনে হলো সে যেন আর নিজের মধ্যে নেই। বিকাশ যেমনভাবে চালাচ্ছে তেমনিভাবে চলছে। ঠাকুরের বেদির এক কোণায় একটা পাথরের টুকরো। স্পষ্ট বোঝা যাচ্ছে ওখানে জোড়া হয়েছে। আঙুল দিয়ে পাথরটা দেখায় বিকাশ। সৌমেনের বুঝে নিতে অসুবিধা হয় না ওখানে কিছু আছে। হাত বাড়িয়ে পাথরটা সরায়। ভিতরে একটা প্লাস্টিকের প্যাকেট। তাড়াতাড়ি টেনে বার করে নিয়ে আসে। কি আছে এর মধ্যে? জিজ্ঞাসা করে সৌমেন। কোনো উত্তর নেই। উঠে দাঁড়ালো সৌমেন। খালি ঘর, কেউ কোথাও নেই। জোরে ডাক দেয় সৌমেন, বিকাশ, বিকাশ, কোথায় তুই? এবারও কোনো উত্তর নেই। কিছু অনুভব করে সৌমেন। গোটা শরীর থরথর করে কেঁপে ওঠে। প্যাকেটটা হাতে নিয়ে প্রায় ছুটে ঘর থেকে বেরিয়ে আসে। যখন বাংলোয় ফিরে আসে ঘেমে স্নান করে গিয়েছে। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে। আগে দেখতে হবে কি আছে প্যাকেটে। মুখ খুলতেই বেরিয়ে পড়ে ক্যামেরার ফিল্মের রিল। হাতে লেখা কয়েকটা কাগজ, একটা পোস্টকার্ড। লেখা হয়েছে কিন্তু পাঠানো হয়নি। পোস্টকার্ডে লেখা, মা, আমি এখানে খুব বিপদের মধ্যে আছি। বন বিভাগের 2জন বড় অফিসার আর 3জন লোক খুব খারাপ কাজ করছে। জঙ্গলের জন্তু জানোয়ার মেরে সেই সব জন্তুর দেহ বাইরের লোকেদের কাছে অনেক টাকায় বিক্রি করছে। আমি গোপনে সব ছবি তুলেছি, কিন্তু ওরা যেভাবেই হোক জানতে পেরে গিয়েছে
2 দিন আমার বাড়িতে এসে খুঁজেছে। তখন আমি বাড়ি ছিলাম না। এখন ভয় দেখাচ্ছে ছবি না দিলে মেরে ফেলবে। আমি কাউকে ভয় পাই না, এদের শয়তানি বন্ধ করবই। তুমি কিছু চিন্তা করো না, ইতি বিকাশ। চিঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসে থাকে সৌমেন। চিঠির মাথায় 3 মাস আগের তারিখ। তার মানে চিঠিটা লিখেছিল, কিন্তু পোস্ট করার সময় পায়নি। আর নিশ্চিত এই রোলটার মধ্যেই সব ছবি আছে। কিছু ভাবে সৌমেন। কলকাতায় বিকাশের বাড়িতে গিয়ে খোঁজ করতে হবে। এখানে কাউকে কিচ্ছু বলা যাবে না। কিন্তু বিকাশ যাকে 2 দিন ধরে দেখেছে সে কে? তবে কি? আর কিছু ভাবতে পারে না সৌমেন। কলকাতায় ফিরে আসে। পোস্টকার্ডের ঠিকানা দেখে বাড়ি খুঁজে বার করতে অসুবিধে হয় না। বাড়িতে সৌমেনের মা। তার কাছেই জানতে পারে 3 মাস আগে মায়ের কাছে খবর এসেছিল জঙ্গলের মধ্যে বিকাশ নিখোঁজ হয়ে গেছে। অনেক খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বন বিভাগের লোকজনের বক্তব্য ও একা একা জঙ্গলে ঘুরে বেড়াতো। নিশ্চয়ই কোনো জন্তু জানোয়ারের হাতে মারা পড়েছে। এত বড় জঙ্গল কোথায় খুঁজে পাওয়া যাবে? কোনো কিছুই বুঝতে অসুবিধে হয় না সৌমেনের। রিল ওয়াশ করে ছবি প্রিন্ট করাতেই দিনের আলোর মতন সব স্পষ্ট হয়ে যায়। পরিচিত পুলিশ অফিসার আর বন বিভাগের বড় অফিসারদের কাছে সব কিছু জমা দিতেই তদন্ত শুরু হয়। কয়েকজন বন বিভাগের অফিসার জন্তু জানোয়ার মেরে তাদের চামড়া বিক্রি করত। সেই সব ছবি তুলে রেখেছিল বিকাশ। পুলিশের হাতে ধরা পড়ে সবাই। জেরার মুখে সকলেই স্বীকার করে মন্দিরের মধ্যে বিকাশকে খুন করে নিচে নদীর ধারে এক জায়গায় পুঁতে নিয়েছিল তার লাশ। মাটি খুঁড়ে বার করা হয় লাশ, শুধু একটা কঙ্কাল। চেনার উপায় নেই, কিন্তু আঙুলে নাম লেখা একটা আংটি দেখে চিনতে পারেন তার মা। তার ছেলে বিকাশের আংটি। 4 মাস পরের কথা। খবরের কাগজের কাজে উত্তরবঙ্গে আবার গিয়েছিল বিকাশ। ফেরার পথে সেই রাজাভাত খাওয়া। বড় রাস্তায় গাড়ি থামিয়ে সেই পুরনো মন্দিরে গিয়ে দাঁড়ায়। চারদিক নির্জন, কোথাও কেউ নেই। জোরে ডাক দেয় সৌমেন, বিকাশ, বিকাশ, বিকাশ। 1 বার, 2 বার, 3 বার, কোনো উত্তর নেই। বাতাসে তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে সৌমেন। গাড়িতে লোকজন অপেক্ষা করছে। হঠাৎ বুকের মধ্যে কান্না গুমড়ে ওঠে সৌমেনের। যদি আরেকবার বিকাশের সঙ্গে দেখা হতো। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমরা কোনো ভিডিও অথবা অডিও গল্প আপলোড করলে আপনারা সবার আগে তার নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।